একসময় বাংলাদেশের ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিতে যার দাপট ছিল সবচেয়ে বেশি, সেই নাসির গ্রুপ এখন আবার আলোচনায়। কিন্তু সেটা বাজার দখলের জন্য নয়, বরং তার নিজের মালিকানা আর পারিবারিক বিরোধের কারণে। একদিকে কয়েক দশকের গড়ে তোলা শিল্প সাম্রাজ্য, অন্যদিকে উত্তরাধিকার নিয়ে দুই পক্ষের টানাপোড়েন। এর মধ্যে হাইকোর্টে 25টির বেশি মামলা, একাধিক কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এবং প্রায় 197 কোটি টাকার পাওনা ঘিরে একটি কোম্পানির অবসায়নের আবেদন। যে ব্যবসায়িক সাম্রাজ্য একসময় বছরে প্রায় 3000 কোটি টাকা টার্নওভার করত, তার উত্তরাধিকার এখন আদালতের লড়াইয়ে। নাসির গ্রুপের গল্প অবশ্য আজকের নয়। কুষ্টিয়ার এক কৃষক পরিবার থেকে উঠে আসা নাসির উদ্দিন বিশ্বাস 70-এর দশকে ব্যবসা শুরু করেন। 1977 সালে নর্থ বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রি দিয়ে শিল্পে প্রবেশের পর একে একে তৈরি করেন স্পোর্টস শু, মেলামাইন, ফ্লোট গ্লাস, গ্লাসওয়্যার, এনার্জি সেভিংস ল্যাম্প, তামাক, প্রিন্টিং ও প্যাকেজিং সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। 1985 সালে বাংলাদেশে মেলামাইন শিল্পের পথিকৃৎ হওয়ার পর নাসির গ্রুপের সবচেয়ে বড় সাফল্যের জায়গা হয়ে ওঠে ফ্লোট গ্লাস। 2005 সালে ফ্লোট গ্লাস উৎপাদনে প্রবেশের পর দ্রুত বাজারে অবস্থান শক্ত করে প্রতিষ্ঠানটি। 2015 সালের একটি প্রতিবেদনে দ্য ডেইলি স্টার জানিয়েছিল, দেশের ফ্লোট গ্লাস বাজারে নাসির গ্রুপের অংশ ছিল প্রায় 70%। ভাবা যায়, 70% বাজার দখলকারী একটি প্রতিষ্ঠানের আজকের এই অবস্থা। আর একই সময়ে দ্বিতীয় কারখানা স্থাপনে প্রায় 1200 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনাও ছিল তাদের। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির আধিপত্য ছিল স্পষ্ট। 2022 সালের একটি শিল্প প্রতিবেদন অনুযায়ী নাসির গ্লাস উৎপাদন ও সরবরাহের দিক থেকে বাজারে প্রায় 60% নিয়ন্ত্রণ করেছিল। 2 ইউনিট মিলিয়ে মাসে প্রায় 22,000 টন গ্লাস উৎপাদনের তথ্য উঠে আসে। শুধু ব্যবসার আকার নয়, কর্মসংস্থানেও ছিল বড় অবদান। 2022 সালে নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যুর সময় দ্য ডেইলি স্টার জানিয়েছিল, গ্রুপটির বিভিন্ন ইউনিটে প্রায় 30,000 মানুষ কাজ করে। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় প্রতিষ্ঠাতার মৃত্যুর পর, যেমনটা আমাদের সমাজে অহরহ ঘটে থাকে। 2022 সালের 12 সেপ্টেম্বর 78 বছর বয়সে মারা যান নাসির উদ্দিন বিশ্বাস। তার মৃত্যুর পর দুই স্ত্রী তাদের সন্তানদের মধ্যে বিভিন্ন কোম্পানির মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ প্রকাশ্যে চলে আসে। একদিকে প্রথম স্ত্রী আনোয়ারা বিশ্বাসের সন্তানরা, অন্যদিকে দ্বিতীয় স্ত্রী তাসলিমা সুলতানা ও তার সন্তানরা। দ্বন্দ্ব শুধু পারিবারিক পর্যায়ে থেমে থাকেনি, ধীরে ধীরে তা চলে যায় কোম্পানির বোর্ডরুম পর্যন্ত এবং শেষ পর্যন্ত আদালতে। টিভিএসের অনুসন্ধান অনুযায়ী নাসির গ্রুপের 12টি কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে দ্বিতীয় পক্ষের সদস্যরা হাইকোর্টে 25টির বেশি মামলা করে। একই সঙ্গে নিম্ন আদালতে আরও কয়েকটি মামলা চলমান ছিল। মামলাগুলোর বিষয় ছিল একাধিক কোম্পানি ঘিরে: নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব, নাসির টোবাকো, বাংলাদেশ মেলামাইন, বাংলাদেশ ফুটওয়্যার, নাসির এনার্জি সেভিংস ল্যাম্প এবং নাসির ওপাল গ্লাস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নিয়ে মামলাগুলো হয়েছে। আর এই আইনি লড়াইয়ের প্রভাব পড়েছে কোম্পানিগুলোর কাঠামোতে। RJSCR এর তথ্য উদ্ধৃতি করে টিভিএস জানিয়েছে, 2024 সালের মার্চ পর্যন্ত দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নিয়ন্ত্রণে যায় 12টির মধ্যে 8টি কোম্পানি। একই সময়ে নাসির গ্রুপের দুই পক্ষের জন্য আলাদা দুটি কর্পোরেট অফিসও গড়ে ওঠে ঢাকার বাড়িধারায়। অর্থাৎ একই পরিবারের প্রতিষ্ঠিত একটি গ্রুপ, কিন্তু কার্যত ব্যবস্থাপনায় দুটি আলাদা বলয়। এই বিরোধের সবচেয়ে আলোচিত অধ্যায় নাসির ফ্লোট গ্লাসকে ঘিরে। 2024 সালের অক্টোবরে নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নাসিমা বিশ্বাস নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিকে অবসায়নের আবেদন করেন। অভিযোগ, নাসির গ্লাস থেকে নাসির ফ্লোট গ্লাসের কাছে প্রায় 197 কোটি 13,41,677 টাকা পাওনা রয়েছে। মামলার নথি অনুযায়ী 2019-20, 2020-21 এবং 2021-22 অর্থ বছরে এই অর্থ লেনদেন হয়েছিল এবং পরবর্তীতে তা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইনের দৃষ্টিতে একই গ্রুপের কোম্পানি হলেও প্রতিটি কোম্পানি আলাদা আইনি সত্তা। ফলে একটি কোম্পানির পাওনা অন্য কোম্পানির বিরুদ্ধে আদালতে দাবি করার সুযোগ আছে। নাসির ফ্লোট গ্লাসের পক্ষের একজন কর্মকর্তা অবশ্য টিভিএসকে জানান, তিনি ওই অবসায়ন আবেদনের বিষয়ে অবগত নন এবং বিষয়টি ভাই বোনের বিরোধ হওয়ায় মন্তব্য করতে চাননি তিনি। এর মধ্যেই বাজারের চিত্রও বদলে গেছে।
যে সময়ে নাসির গ্লাস 60 থেকে 70% পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করত, সেই বাজারে এখন প্রতিযোগিতা অনেক বেশি। পিএইচপি ফ্লোট গ্লাস, আকিস গ্লাস, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তো আছেই, পাশাপাশি আরও অনেক প্রতিষ্ঠান নিজেদের অবস্থান শক্ত করেছে। টিবিএসের প্রতিবেদনে বাংলাদেশ গ্লাস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতির বক্তব্যে উঠে আসে নাসির গ্রুপের আগের বাজার কেন্দ্রিক কৌশল ও ডিলার ভিত্তিক ব্যবসায়িক অবস্থান দুর্বল হওয়ার কারণ, এবং যে কারণে তার প্রতিযোগীরা সুযোগ পাচ্ছে। তবে নাসির গ্রুপকে হারিয়ে যাওয়া প্রতিষ্ঠান বলার সুযোগ এখনই চলে আসেনি। কারখানা আছে, ব্র্যান্ডের পরিচিতি আছে, উৎপাদন সক্ষমতা আছে, আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠানোর অভিজ্ঞতাও আছে। নাসির ফ্লোট গ্লাসের বর্তমান তথ্য প্রতিষ্ঠানটির বড় শিল্প অবকাঠামোর উপস্থিতি দেখা যায়, কিন্তু শিল্পের শক্তি শুধু কারখানা আর মেশিনে টিকে থাকে না। প্রয়োজন স্থিতিশীল নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত, সুস্পষ্ট মালিকানা কাঠামো এবং বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা। ইন্টারনাল যেই সমস্যাগুলো রয়েছে, অস্থিতিশীলতা রয়েছে, সেই অস্থিতিশীলতাগুলোই আসলে নাসির গ্লাসকে এই পর্যায়ে নামিয়ে এনেছে। নাসির গ্রুপের বর্তমান সংকট তাই কেবল পরিবারের উত্তরাধিকার বিরুদ্ধ নয়, এটি বাংলাদেশের পারিবারিক ব্যবসার জন্য একটি বড় কর্পোরেট শিক্ষা। একজন উদ্যোক্তা কয়েক দশক ধরে যে সাম্রাজ্য দাঁড় করান, তার পরবর্তী প্রজন্ম যদি সেই ব্যবসার উত্তরাধিকার কিভাবে পরিচালিত হবে, মালিকানা কিভাবে ভাগ হবে এবং সিদ্ধান্ত কে নেবে, এসব প্রশ্নের উত্তর আগেই নির্ধারণ না করেন, তাহলে প্রতিষ্ঠাতার অনুপস্থিতিতে সেই ব্যবসা হয়ে উঠতে পারে বিরোধের কেন্দ্র। নাসির উদ্দিন বিশ্বাস যে সাম্রাজ্য তৈরি করেছিলেন সেটি এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু সেই সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু আদালতের রায় নয়, পরিবারের বিরোধ শেষ করে ব্যবসাটাকে কতটা একক কৌশল ও পেশাদার ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা যায়, সেটিই হবে সবচেয়ে বড় পরীক্ষা।